করো, পড়া কি দিছি বলো। তুমি কেন আসো নাই? ভেরি গুড। পড়া কি দিছি? পড়া কি দিছি? স্যার আসো। তাহলে আজকে হচ্ছে, হ্যাঁ, 4টা ম্যাডাম যাওয়ার সময় দেখবো। এখন আমাদের, স্যার দেখো, কথা বলিও না। এখন পড়ার বিষয়টা কি বা টপিকটা কি? আমরা 16.3 সাধারণ গণিত, কেমন? 16.3 সাধারণ গণিতের মোটামুটি অনুশীলনীর অনেকগুলো অঙ্ক করা শেষ। বাকি ছিল সম্ভবত 15 নাম্বার এবং 17 নাম্বার। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা শুরু করি 15 নাম্বার অঙ্কটা। আমি আশা করি তোমাদের কাছে আমি যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম লেকচার 1-এ সেগুলো ক্লিয়ার আছে। এখন এখানে দেখো আমাকে কি বলছে। অঙ্কটা আমি জাস্ট স্টেটমেন্ট লিখবো না, তোমাদেরকে বুঝিয়ে দেব, আশা করি পেরে যাবা। হ্যাঁ, একটি ব্যালনের, ব্যালন মানে সিলিন্ডার, ব্যালন, ব্যালন মানে সিলিন্ডার। তুমি ক্লাসটা করো নাই কেন? রেকর্ডেড ক্লাস করো নাই? ও আচ্ছা। বক্রতলের ক্ষেত্রফল কত? 100 বর্গ সেন্টিমিটার। আর আয়তন হচ্ছে কত? 150 ঘন সেন্টিমিটার। কেমন? আমরা ব্যালন বা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি বলতো? 2πr/h। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। দেখো, আয়তন লিখছো πr²h। এই যে বক্রপৃষ্ঠের বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। ঠিক আছে, তাহলে 2πr/h সমান আমরা কি লিখতে পারি বলতো? বক্রতলের ক্ষেত্রফল কত বলছে? 100। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র এটা 100 লেখা যায়। ওকে, এরপরে আমাকে আয়তন দিছে। তো সিলিন্ডার বা কিসের, ব্যালনের আয়তনের সূত্র কি বলতো? πr² ইকুয়াল টু কত বলতো? 150। এই যে আয়তন সমান 150। ঠিক আছে না? আমাকে বলছে উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ বের করো। খুবই ইজি। এটাকে 1 নম্বর সমীকরণ দিবা। এ কত নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ দেব। তো এখন আমাকে বলো, আমাকে যদি ব্যাসার্ধ কিংবা উচ্চতা বের করতে হয় কি করতে হবে? এই দুইটা সমীকরণ যোগ করব, বিয়োগ করব, নাকি ভাগ করব? কোনটা করলে খুব ইজিলি আমি মান বের করতে পারি? হ্যাঁ, ভাগ করলে আমাদের জন্য সবচেয়ে ইজি হয়। বিয়োগ করে তো তুমি কোনোটাকে এলিমিনেট করতে পারছো না। আর কিংবা এইচ, আর কিংবা এইচ যে কোনো একটাকে এলিমিনেট করতে হবে, তাইলে তুমি আরেকটার মান পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার সুবিধা হবে 2 নম্বর সমীকরণকে ডিভাইডেড বাই 1। তুমি 1কে 2 দিয়ে ভাগ করলেও কোনো সমস্যা নাই। আমি বড়টাকে, এখানে 150 আছে, আয়তনকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করছি এই আর কি। তাহলে কত? πr² কত? h। 2πr কত? h ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই কত? 100। তাহলে কাটাকাটি করলে আমার পাই পাই চলে যায়, এইচ এইচ চলে যায়, আর কাটলে থাকে আর। তাহলে r/2 ইকুয়াল টু কত বলতো? 15/10 লিখি, 0 0 একটা কেটে দিলাম। এবার আর ইকুয়াল টু বা 15 দুগুণে কত? কোনাকুনি গুণ করলে 15 দুগুণে 30 ডিভাইডেড বাই কত? 10 ইকুয়াল টু 3। তাহলে তুমি আর এর মান পেয়ে গেছো। আর আর এর মানটা যদি তুমি এখন 1 নং-এ বসাই দাও, তাহলে এইচ এর মান পেয়ে যাবে। খুবই সহজ একটা অঙ্ক, জাস্ট একটু বুঝলে অঙ্কটা পারা যায়। কেমন? এই কারণে সবসময় বলি পরিমিতির সূত্রগুলো একটু মাথায় রাখবা, তাহলে অঙ্ক করা অনেক ইজি। আচ্ছা গেল। এখন এই অঙ্কটা তো তুমি সরাসরি এভাবে লিখে দিলে মার্কস 1 নম্বর কমায় রাখবে। তাহলে তোমার কি করতে হবে? তোমাদের একটু স্টেটমেন্ট সহকারে গুছিয়ে অঙ্কটা করতে হবে। মাথায় থাকবে? ফাইন। তাহলে 15 নম্বর শেষ। এরপরে আসো 16 নম্বর। তো আমরা করাইছি গত ক্লাসে। 17 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, চাইলে আর দিয়ে রাখতে পারো। বেশিরভাগ সৃজনশীল অঙ্কের সাথে এই অঙ্কটা কি করে দেয়? অ্যাটাচ করে দেয়। স্যারদের খুব পছন্দের একটা অঙ্ক, হ্যাঁ, টিচারদের খুব পছন্দের একটা অঙ্ক এবং খুবই সহজ একটা অঙ্ক। বেশি সহজ আসলে। দেখো না, সহজ কেন নয়, আমি একটা
তোমাকে আগে কোয়েশ্চেনটা পড়াই। একটি লোহার পাইপের ভেতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 12 ও 14 সেন্টিমিটার। লোহার পাইপ দেখছো না তুমি? পানির পাইপগুলো দেখছো? লোহার পানির পাইপ দেখছো না? পানির পাইপগুলো এতটুকু, মানে মোটামুটি কিছুটা পুরুত্ব থাকে না, মোটা থাকে না একটু, ভেতরে থাকে ফাঁপা, ভেতরে ফাঁপা থাকে না যেখানে মধ্যে দিয়ে পানি চলাচল করে। হ্যাঁ, তাহলে ধরো এতটুকু মোটা কি আছে? লোহা আছে, চারিদিকে লোহা থাকে না? আচ্ছা, তো এই জিনিসটা আমি তোমাকে একটু চিত্র সহকারে বোঝাই, একটু দেখো, ভালো মতো খেয়াল করবা। হ্যাঁ, খেয়াল করবা, কথা না বলে খেয়াল করো। দেখো, আমি একটা লোহার পাইপ আঁকতেছি। হ্যাঁ, এবার নিচের দিকে এই দেখো, মোটামুটি আমি একটা লোহার পাইপ আঁকছি। হ্যাঁ, তো লোহার পাইপের এই যে ভেতরের অংশটা কিন্তু ফাঁপা, সবাই জানো। ভেতরের অংশটা দিয়ে কি পানি বা অন্যান্য তরল জাতীয় পদার্থ কি করে? যাতায়াত করে, ঠিক আছে না? এবার আমাকে কোয়েশ্চেনে বলছে লোহার পাইপের বাইরের ব্যাস, মানে এই মাথা থেকে এ মাথা। লোহার পাইপের উপরের দিকে দেখছো না অংশটা বৃত্তাকার, উপরের অংশটা বৃত্তাকার না? তাহলে এই বাইরের ব্যাসটা তোমাকে দেওয়া আছে, ঠিক আছে? আর লোহার পাইপের ভেতরের ব্যাসটা কোনটা বলো তো? বাইরের ব্যাস তো এখান থেকে কি এতটুকু না, আর ভেতরের ব্যাস কোনটা? এই জায়গা থেকে এতটুকু, ঠিক কিনা? তাহলে বাইরের ব্যাসটাকে আমরা, বাইরের ব্যাসকে কত দিছে? 14 সেন্টিমিটার। আর ভেতরের ব্যাসটা কত দিছে? 12 সেন্টিমিটার। আর উচ্চতা h ইকুয়াল টু কত দিছে? 5। উচ্চতা মানে একদম এই যে সেন্টার থেকে এর নিচের সেন্টার পর্যন্ত কি দূরত্বটা হচ্ছে কি তোমার উচ্চতা, ঠিক আছে না? এখানে তো তোমাকে কি বলছে বেসিক্যালি, পাইপের উচ্চতা 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপে লোহার ওজন বের করো। তো পাইপে লোহার ওজন বের করতে গেলে আমার আগে পাইপে কি পরিমাণ লোহা আছে সেটা জানতে হবে। তো আমি যদি এই পুরো পাইপটার বা সিলিন্ডারটার আয়তন বের করতে পারি এবং ভেতরের ফাঁকা অংশটার আয়তন বের করতে পারি, প্রথমে পুরাটা বের করব, তারপর ভেতরের ফাঁকা অংশটা বের করব। বড়টা থেকে ছোটটা মানে ফাঁকা অংশটা বিয়োগ করে দিলে পাইপে কি পরিমাণ বা কত আয়তনের লোহা আছে সেটা বেরিয়ে যাবে। মনে রাখবা ঘন সেন্টিমিটার মানে কি আসলে আয়তন, ঘন সেন্টিমিটার মানে কি, তাহলে কত আয়তনের লোহা আছে সেটা বের করে ফেললাম। এরপর আমরা কি লিখবো? 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম, এত ঘন সেন্টিমিটার লোহার ওজন এত ইন্টু এত গ্রাম। একদম ইজি অঙ্ক। হ্যাঁ, তো বিষয়গুলো আমরা একটু স্টেটমেন্ট সহকারে লিখি। এখানে পাইপের বাইরের ব্যাস, বাইরেরটা বের করে আগে, বাইরের ব্যাস। স্যার বাইরেরটা বড় না, তাহলে বড় আর দিয়ে প্রকাশ করি। 2r ইকুয়াল টু কত? 14 সেন্টিমিটার। সুতরাং ব্যাসার্ধ
আর ইকুয়াল টু 14 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 7 সেন্টিমিটার। ক্লিয়ার? পাইপের কিসের ভেতরের ব্যাস 2 আর ইকুয়াল টু কত? 12 সেন্টিমিটার। সুতরাং ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত? 12 বাই 2 সেন্টিমিটার ইকুয়াল টু কত? 6 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ভেতরেরটারও জানি ব্যাসার্ধ, বাইরেরটারও ব্যাসার্ধ জানি, তাহলে এখন আমরা আয়তন বের করতে পারবো না? তাহলে সম্পূর্ণ পাইপের আয়তন কত হবে? সূত্র কি বলতো? হ্যাঁ, সূত্র হবে সিলিন্ডারের যে সূত্র বা ব্যালনের যে সূত্র, সেই সূত্রটা, কারণ এটা সিলিন্ডার আকৃতি বা ব্যালন আকৃতি। আয়তন ইকুয়াল টু পাই, কোণার বড় আর পাই আর স্কয়ার, এইচ ঘন সেন্টিমিটার। আমি এতটুকুতে রাখি, যেমন আমি চাইলে এখানে মান বসাই দিয়ে কি করতে পারি, একটা অ্যান্সার বের করে নিতে পারি, এখন করব না। তারপরে পাইপের ভেতরের অংশের কি বা ফাঁকা অংশের, ফাঁকা অংশ লিখতে পারো বা ফাঁপা অংশ লিখতে পারো, অংশের আয়তন ইকুয়াল টু পাই স্মল আর স্কয়ার কত? এইচ কি সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। সুতরাং পাইপে কিসের আয়তন? পাইপে লোহার আয়তন সমান কোনটা? পাই বড় আর স্কয়ার এইচ মাইনাস পাই এইচ কি সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। পাই এইচ কমন নিলাম, আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার ঘন সেন্টিমিটার। তাহলে পাই হচ্ছে 3.1416 ইন্টু এইচ মানে কত যে স্যার? 5, আর বড় আর মানে হচ্ছে 7 স্কয়ার মাইনাস কত স্কয়ার ঘন সেন্টিমিটার। একটু কত আসে দেখো। কেন তুমি করতে পারতেছ না? পড়ালেখা আর করিও না, এসিউরকে দিও না, প্র্যাকটিস করতে হবে না। না, যার যারটা তার তার করতে হবে। কত আসছে স্যার বলতো, সংখ্যাগুলো বল। বলতো 204. হ্যাঁ, নাম ভুল হচ্ছে নাকি? 204 দশমিক কত? 204 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, 204.204। এখন একটু এখানে প্রবলেম আছে কিনা দেখি তো, দাঁড়াও। পাঁচ মিটার পাইপের উচ্চতা দিছে কত মিটার? হ্যাঁ, মিটারে একটু প্রবলেম আছে। এই যে সেন্টিমিটার, পাইপের উচ্চতা হবে, এখানে আমাদের এটাকে কিসে নিয়ে যেতে হবে? সেন্টিমিটারে নিতে হবে না পাইপের উচ্চতাটাকে। তাহলে আমরা একটু করে এটা কাটি, ইকুয়াল টু 3.1416 ইন্টু কত? 500 সেন্টিমিটার। 500তে নিয়ে যাই, 5 মিটার না, সেন্টিমিটারে নিয়ে যাই, তাহলে এটা কত? 7 স্কয়ার মাইনাস কত ঘন সেন্টিমিটার। তো একটু লিখে দিবা সাইডে, যেহেতু এইচ ইকুয়াল টু কত 5 মিটার বা কি 500 সেন্টিমিটার, একটু লিখে দিলে ভালো। 20 4 2 0
0.4 ঘন সেন্টিমিটার। এখন 1 ঘন সেন্টিমিটার কিসের ওজন? কত গ্রাম স্যার? 7 গ্রাম নাকি, দেখো তো। 7.2 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম। সুতরাং 2042 লোহার ওজন সমান 7.2 ইন্টু 2042 গ্রাম ইকুয়াল টু কত আসে বলো তো স্যার? 14702.88 গ্রাম না, এটাকে চাইলে কেজিতে নিতে পারো 1000 দিয়ে ভাগ করে। 147.022688 কি কেজি। হ্যাঁ, এত। তাহলে এটা হচ্ছে তোমার আনসার। সো একটা বিষয় একটু খেয়াল করিও যে এখানে আরগুলো ব্যাসার্ধ বা ব্যাস তোমাকে সেন্টিমিটারে দেওয়া আছে, কিন্তু তোমাকে উচ্চতা দেওয়া ছিল কিসে? মিটারে। তো উচ্চতাটাকে তোমার অবশ্যই কিসে নিয়ে যেতে হবে? সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। আর দরকার হলে ব্যাসার্ধের পরে উচ্চতাটা লিখে ফেলবা। ব্যাসার্ধ যেটা বের করে উচ্চতা h ইকুয়াল টু কত? 5 মিটার বা কত? 500 সেন্টিমিটার। বিষয়টা লিখে নিও, বুঝছিস? অর্ণব যাচ্ছে? স্যার ছোট ছোট বিষয়গুলো খেয়াল করিও, মিটার সেন্টিমিটার কিসে আছে খেয়াল রাখিও, নাহলে ভুল করে ফেলবা। সবার শেষ? করা শেষ? চিত্র আঁকিও, চিত্র আঁকলে ভালো।
এবার আসো আমরা চলে যাচ্ছি এর পরের অঙ্কগুলোতে। হ্যাঁ, আমি সকালবেলা করিয়েছিলাম। হ্যাঁ, এবার এখানে দেখো, এখন তোমাদের কিছু বাড়ি কাজ দিচ্ছি। দেখো 18 নম্বর বাড়ির কাজ, তারপরে হচ্ছে তোমার 21 নম্বর বাড়ির কাজ। তবে আরেকটা ছোট্ট কথা, 19 এবং 20 নম্বরও বাড়ির কাজ থাকবে, তবে এখানের মধ্যে যেগুলো বোঝানোর আমি এখনই বুঝিয়ে দিব। হ্যাঁ, আসো প্রথমে আমরা 19 নম্বরে চলে যাচ্ছি। খুব ভালো মতো খেয়াল করবো 19 নম্বরটা। হ্যাঁ, হ্যাঁ দেখো, বলছে চিত্রটি বর্গক্ষেত্র ও বৃত্তকলায় বিভক্ত। তোমরা নিশ্চয়ই বৃত্তকলা বা বৃত্তাংশ ক্ষেত্র এই জিনিসটা চিনো। বৃত্তের কোনো একটা চাপ, ধরো এখান থেকে এতটুকু একটা চাপ বৃত্তের কেন্দ্র পর্যন্ত যে অংশটা কি করে, খণ্ডিত করে, সেটাই হচ্ছে বৃত্তাংশ ক্ষেত্র বা বৃত্তকলা। ঠিক আছে? তো তোমাকে এখানে কি কি দেয়া আছে? তোমাকে একটা বৃত্তকলা দেয়া আছে আর একটা বর্গক্ষেত্র দেয়া আছে। এখানে 3টা দাগ দিছে, দেখছো? 4টা দাগ। এই যে 4টা দাগ দিছে মানে কি, চারোটা বাহু আসলে সমান। আবার একটা কোণ দিছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে এটা দেখেই বোঝা যায় বেসিক্যালি এটা একটা কি ক্ষেত্র, বর্গক্ষেত্র। তোমাকে বলছে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য বের করো। দেখি তুমি বলো বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? প্রতিদিন পড়তেছি এই জিনিসটা, দেখি তুমি বলো। √2a। বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি, √3a। ঠিক আছে কিনা? তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য তুমি তো নিশ্চিতভাবে বের করতে পারবা। ক নাম্বারে বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান √2a ইকুয়াল টু √2 ইন্টু a এর মান কত বলতো? 12 কি তোমার সেন্টিমিটারও দেয় নাই, মিটারও দেয় নাই, কিছুই দেয় নাই। আমরা এটাকে 12 এখানে একক ধরবো, যেহেতু কিছুই দেয় নাই।
যত আসে তত একক, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, মিটার হলে মিটার, কেমন, তত একক। তাহলে আমার এই অংশটা শেষ। এবার বলছে পরিসীমা। স্যার বর্গের পরিসীমার সূত্র বলো। হ্যাঁ, বর্গের পরিসীমার সূত্র কি সেটা বলো। 4a। তাহলে বর্গের পরিসীমার সূত্র হচ্ছে 4a, 4 ইন্টু a। তাহলে 4 ইন্টু a এর মান কত? 12, 4 12 48 একক না? তাহলে এতটুকু পর্যন্ত আমাদের অঙ্ক শেষ। ক নাম্বারটা নিশ্চয়ই এটা তোমরা বাসায় করতে পারবে, আমার তো করে দেওয়ার দরকার নাই, যদিও বা করে দিছি। ফাইন, এবার এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এরপরে আসো, বলছে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা আমাদের জন্য খুবই সহজ। কেন সহজ? নিশ্চয় তুমি এই যে বর্গ, সম্পূর্ণ ক্ষেত্র মানে কি, এই পুরা এরিয়াটা ক্ষেত্রফল বের করতে হবে। তো তুমি তার মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে বর্গ আর একটা হচ্ছে বৃত্তকলা, রাইট? প্রথমে বর্গের ক্ষেত্রফল বের করবা, তারপর বৃত্তকলার ক্ষেত্রফল বের করবা। প্রথমে বলতে আসলে কোনো কথা নাই, তুমি আগে এটা বের করো পরে এটা বের করো, তোমার ইচ্ছা। বের করে দুটোটা কি করে দিব, যোগ করে দেব, তাহলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। তো বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি, এক বাহু স্কয়ার বা দৈর্ঘ্য স্কয়ার। তাহলে 12 স্কয়ার সমান 144। তাহলে বর্গের ক্ষেত্রফল এত বর্গ একক পেয়ে গেলাম। এবার বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কোনটা, আমরা গত ক্লাসে পড়ছি, থিটা বাই 360। দেখো তো, বৃত্তকলার ক্ষেত্রফল ইন্টু কত, পাই আর স্কয়ার, বর্গ একক, মনে আছে কিনা? এটা হচ্ছে কার ক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল। তোমার কাছে থিটার মান জানা আছে কত বলো তো, 30। 360, পায়ের মান জানা আছে 3.14, কিন্তু আর এর মান কত হবে দেখি বলো। স্যার তুমি বলো, সকালবেলা পারছিল অয়ন্তি। 12, ভেরি গুড, 12। দাদি এই দেখো, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা দিয়ে আমরা যদি একটা বৃত্ত কল্পনা করি, তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ হবে কোনটা, এডি, ঠিক আছে? এটা ব্যাসার্ধ হবে কি, এডি। এটাও ব্যাসার্ধ, এইও কি ব্যাসার্ধ। এই যেমন 12, এডিও কত, 12। কথা কি বুঝা গেল? তাহলে আমরা এখান থেকে ভ্যালু বের করে যেটা আসে সেটা তো লিখলামই, এত বর্গ একক। এটা আর 144 যোগ করলে আমরা কি পেয়ে যাব, সম্পূর্ণ ক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে যাব। তোমরা কি বিষয়টা ক্লিয়ার কিনা? পারবা সবাই? ফাইন, নিশ্চিতভাবে আমরা পরের অঙ্কটাতে যেতে পারি। কি বলো? আসেন পরের অঙ্ক নিয়ে একটু চিন্তা ভাবনা করা যাক। পরের অঙ্কটাতে কি বলছে তোমরা একটু ভালো করে বুঝার ট্রাই করো আগে। বলছে বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট কোন সুষম ষড়ভুজ কোন বৃত্তে অন্তর্লিখিত হলে বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল বের করো। তাহলে বিষয়টা আসলে কি, একটা চিত্রের মাধ্যমে দেখাই। বলছে কি বলতো আমাকে একটু ভালো করে বল। শিট, এখন তো একটু সমস্যা হবে। দেখা যাচ্ছে, তোমরা কি দেখতেছো আমাদের অন্ধকারে কি আমাকে দেখা যাচ্ছে? আমি এমনিতে কালো, পড়ছিও কালো। ওয়াও, অসাধারণ। বোর্ডও কালো। যাক, আমাকে দেখা না গেলেও সমস্যা নাই স্যার। হ্যাঁ, আমাকে তো সবাই ছিল। পড়ো, দেখো এখানে একটা কি আছে, সার্কেল আছে। তো তোমাদেরকে বলছে বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট কোন সুষম ষড়ভুজ কোথায় অন্তর্লিখিত, বৃত্তে অন্তর্লিখিত। তো ষড়ভুজ যেহেতু বলছে, আমরা এখানে একটা ষড়ভুজ, আমার বৃত্ত চলে আসছে কোথেকে, এখানে একটা ষড়ভুজ আমরা আঁকি।
তাহলে নিশ্চয়ই তুমি এখন একটা এখানে ষড়ভুজ পেয়ে গেছো। কিন্তু তোমাকে বলেই দিছে ওরা ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য কত, 12 একক। ইয়েস অর নো? কারণ ওরা বলছে বর্গের বাহুর সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটা কি ষড়ভুজ। মানে এখানে সবগুলো বাহুর দৈর্ঘ্য কি সমান, 12 একক। খুব ভালো কথা। বৃত্তে অন্তর্লিখিত হলে অনধিকৃত অংশ। তাহলে অনধিকৃত অংশ মানে ষড়ভুজ যে জায়গাটা দখল করে নাই। ষড়ভুজ কোন জায়গাটা দখল করে নাই? এই জায়গাটা ষড়ভুজ দখল করে নাই, এই জায়গাটা দখল করে নাই, এটা করে নাই, এই অংশটা করে নাই, এই অংশটা করে নাই, এই অংশটা করে নাই। ইয়েস অর নো? তাহলে আমার এই অংশগুলোর যেগুলো দখল করে নাই তাদের ক্ষেত্রফল বের করতে হবে। তো সেটার জন্য আমার কি করতে হবে? আমার বৃত্তের ক্ষেত্রফল জানা লাগবে, ষড়ভুজের ক্ষেত্রফল জানা লাগবে। বৃত্তের ক্ষেত্রফল থেকে ষড়ভুজের ক্ষেত্রফল বিয়োগ করলে অনধিকৃত অংশ চলে আসবে। কথাটা বলতে খুব সহজ, কিন্তু অঙ্কটা করতে পারতেছে কিনা সেটা দেখার বিষয়। আসো, তুমি ষড়ভুজের ক্ষেত্রফল বের করা তোমার জন্য খুবই ইজি। কেমনে? এখানে ষড়ভুজের কিসের দৈর্ঘ্য? ওদের কাছে মনে হয় বুতে লিখতেছে, মনে হয় আমাকে দেখা যাচ্ছে না, বুতে লিখতেছে, ও বুতে বোর্ডে লিখতেছে, কি আজব। ষড়ভুজের কিসের দৈর্ঘ্য? নমস্কার দাদা, ছেলেকে একটু আশীর্বাদ করবো, নময় যখন আবার। ষড়ভুজের, স্যার দেখো, ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু কত? এই কত একক? সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু, স্যার সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্রটা মনে আছে? n a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই কত? n বর্গ একক, রাইট? তো আমার কাছে তো মোটামুটি এখানে সব ইনফরমেশন জানা আছে। ষড়ভুজ যেহেতু n এর মান 6, এটা হচ্ছে 12 স্কয়ার নিচে 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই কত বলো তো? 6। আচ্ছা, এখানে ক্যালকুলেশন করলে কত আসে? 6 ইন্টু 12 স্কোয়ার ডিভাইডেড বাই 4 কত? 216 ইন্টু কট কত ডিগ্রি? 30 ডিগ্রি। স্যার ডিরেক্ট মেরে দাও, কট 30 ইন্টু 216 কত আসে বলো? কট 30 ইন্টু 216 কত আসে? হ্যাঁ, 100 কত? 118.06 বর্গ একক। তাহলে আমরা ষড়ভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে বৃত্তের ক্ষেত্রফল। সবচেয়ে দুঃখজনক সত্য হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। আমাদের কাছে আর এর মান নাই। আর এর মানটাই বের করা তোমার উদ্দেশ্য এখন। তো আর এর মান বের করবা কিভাবে সেটা তোমাদের কি মাথায় আসতেছে? এটা তো বৃত্তের সেন্টার, ঠিক আছে না স্যার? তুমি যদি এটা যোগ করো, এটা যোগ করো, বৃত্তের সেন্টার কি? ধরো ও, কেমন? বৃত্তের সেন্টার কি? ও। ধরো এটা এ, এটা হচ্ছে কি বি। তো তোমার কাছে ও এ মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ও বি মানেও কি বৃত্তের কিন্তু ব্যাসার্ধ, ঠিক কিনা? তো এখন তুমি এখান থেকে ও এ কিংবা ও বি কিভাবে বের করবা সেটা দেখার বিষয়। হ্যাঁ, কিভাবে বের করবা বলো তো? তোমার কাছে এই পুরো সুষম ষড়ভুজের ক্ষেত্রফল জানা আছে, আমাকে বলো, তোমার কাছে পুরো সুষম ষড়ভুজের ক্ষেত্রফল জানা আছে না? তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল জানা মানে এখানে কয়টা ত্রিভুজ আছে? 6টা ত্রিভুজ। তুমি 6টা ত্রিভুজের মোট ক্ষেত্রফল জানো। এই শোনো, তুমি 6টা ত্রিভুজের মোট ক্ষেত্রফল জানো। এখানে কয়টা ত্রিভুজের ক্ষেত্রফল আছে? 6টা। তো একটা ত্রিভুজের ত্রিভুজ ক্ষেত্র এ ও বি তুমি বের করতে পারবা? সমান কত হবে বলো তো?
187.06 ডিভাইডেড বাই কত 6 ইয়েস অর নো তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে যাব কত আসে জাইমা বুঝতেছো হ্যাঁ কত 1.17 বর্গ একক আমি কেন এটা বের করছি কারণ আছে স্যার তোমরা আমাকে বলো তো এখানে তো সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয় আমরা সবাই জানি আচ্ছা এই দুইটা বাহু একটা হচ্ছে এটা এ হলে এটাও আমার কাছে কি এ তুমি এখানে এ না ধরলে এখানে বি ধরো কারণ এ একবার এখানে ধরছো তো এ ধরলেও কোনো সমস্যা নাই ধরো এটা বি ধরলাম কেমন অথবা তুমি চাইলে কি ধরতে পারো আর ধরতে পারো একেবারে ডিরেক্ট আর ধরবো ধরো আর ঠিক আছে আচ্ছা আমাকে বলো তুমি কি এই কোণটা জানো এখানে কোণ এ ও বি কত হবে বলো তো স্যার 360 ডিগ্রি ডিভাইডেড বাই কত 6 360 ডিগ্রি ডিভাইডেড বাই কত 6 60 ডিগ্রি কেন কারণ এখানের এই পুরো কোণটা কত ডিগ্রি 360 ডিগ্রি ত্রিভুজ উৎপন্ন হবে কয়টা 6টা তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে একটা শীর্ষকোণ পাওয়ার জন্য ক্লিয়ার কিনা যদি অষ্টভুজ হতো 360 কে 8 দিয়ে ভাগ করতে হতো আচ্ছা সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এ ও বি সমান তোমরা একটা সূত্র জানো দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে হাফ অফ আর আর কি থিটা সাইন থিটা আমি আর আর কেন লিখছি ও এ সমান আর ও বি সমান আর চাইলে পাশে একটু সাইড নোট লিখে দিতে পারো যেহেতু ও ইকুয়াল টু ও বি ইকুয়াল টু আর একক ক্লিয়ার কিনা পারবেন তাহলে তুমি কি পাচ্ছ আর স্কয়ার ডিভাইডেড বাই 2 সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি আমাকে বলো সাইন 60 মান কত হ্যাঁ কনফার্ম আর স্কয়ার ডিভাইডেড বাই 4 রুট 3 বাই সরি একটা ছোট্ট ভুল লিখছি এটা কত 2 তাহলে আমরা পাচ্ছি কি রুট 3 আর স্কয়ার ডিভাইডেড বাই 4 এটা কি বর্গ একক না শর্ত মতে কি লিখবো বলো তো শর্ত মতে রুট 3 আর স্কয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু কত 31.17 এখান থেকে আমরা কিসের মান বের করব আর এর মান আর আর এর মান বেরিয়ে গেলে বৃত্তের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব তাহলে আমরা একটু বের করে নিই বা রুট 3 আর স্কয়ার ইকুয়াল টু 31.17 ইন্টু 4 বা আর স্কয়ার ইকুয়াল টু 31.17 ইন্টু 4 ডিভাইডেড বাই রুট 3 স্যার এটার ভাগফল কত আসে 71.98 রুট করলে কত আসে 8.4884 তাহলে তুমি ব্যাসার্ধ পেয়ে গেছো তাহলে এখন আমরা কি বের করব ও হ্যাঁ আমরা আর স্কয়ার রেখে দিলে হয়ে যেত তাহলে আমরা আর স্কয়ারটা রেখে দিই না ঠিক না কত আসছিল যে 71 পয়েন্ট কত আসছিল হ্যাঁ 984 আচ্ছা ঠিক আছে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার বর্গ একক 2 পাই ইনটু কত 71.984 বর্গ একক কত আসছে দেখো তো
226.145 বর্গ একক। সুতরাং অনধিকৃত অংশ সমান 226.145 মাইনাস কত বলতো 187 পয়েন্ট কত 06 কি একক বর্গ, বিয়োগ করলে যা আসে তাই হচ্ছে আনসার। তোমাদের কি মনে হয় তোমরা কি অঙ্কটা পারবা? 39 পয়েন্ট কত 39.085 বর্গ একক। তোমাদের কি মনে হচ্ছে অঙ্কটা কি তোমরা পারবা? আমার তো মনে হয় না খুব বেশি জটিল, একটু টেকনিক্যাল অঙ্ক, ভালো অঙ্ক। হ্যাঁ, অঙ্কটা পরীক্ষায় আমি দিতে পারি, অঙ্কটা পরীক্ষায় আমি দিতে পারি। এখন কি তুলতে হবে এটা? তাহলে তোমাদেরকে আমি 2 মিনিট টাইম দিচ্ছি, তোমরা 2 মিনিটের মধ্যে এটা তুলে নিবা। আমি আমাদের ওই ভদ্রলোককে, যে আমাদের রেগুলার স্টুডেন্ট, ভেরি গুড, আমি তোর লেখা শেষ হওয়ার সাথে সাথে আমি কি করে দিব, মুছে দিব। জামা কোন সময় জামাই ডেলিভারি করবো? হ্যাঁ হ্যাঁ কি তো যাই মা, দেখো রস্যইটা এই পাশে নিয়ে গেলে কি জামাই। হ্যাঁ রস্যই বাদ দিলে জামাই। হ্যাঁ আমার এখানে 10ম শ্রেণীতে বিকেলের ব্যাচে 20 জন শিক্ষার্থী আছে, তাদের মধ্যে এমন একজন শিক্ষার্থীর নাম বলো যার মধ্যকানের অক্ষর রস্যইকার বাদ দিলে তোমার পরনের কোনো কিছু হয় না, একই আর কি, মানে মধ্যকানের অক্ষর বাদ দিলে পরনের জিনিস হয়, এটা কে? জাইমা। ওমা উদেকে এসছি আবার। আমাকে তো এখন দেখা যাচ্ছে না, কিছুক্ষণ আগে ভূতের মতো লাগতেছে। দেখা যাচ্ছে হ্যাঁ তোমাদের স্কুলে দিত? তোমরা কোন স্কুলে? যে সিটি কর্পোরেশনে না? কোন সিটি কর্পোরেশন কোনটাতে? জামাল খান কুসুম কুমারী। আচ্ছা কুসুম কুমারী এখন বৃষ্টির জন্য দিতে পারছি না, তোমাদের স্কুলে এখনো দেওয়া হয় নাই, কালকে দিব, কালকে বৃষ্টি না পড়লে কালকে। কি হ্যাঁ আমি ওই দিন বুঝছো ইয়া খাচ্ছিলাম, ওই তোমাদের স্কুলের সামনে কতগুলো আলু ভাজির মতো কতগুলো ভাজা বিক্রি করে না, প্যাকেট, ছোট ছোট প্যাকেটে। আমি ওকে বলছি আমাকে একটা দেন তো, ও আমাকে দিছে, দেওয়ার পরে লবণ দিচ্ছে যে আমার লিফলেট একটা ছিঁড়ে ওখানের উপরে। লিফলেটের ছবি রঙে আজ ছবি মিলাসানো ভাই, ও কতক্ষণ ওইদের দিকে তাকায়, কতক্ষণ আমার দিকে তাকায়। হ্যাঁ এত সমস্যা নাই, এত সাহস দরকার নাই, দেও খাই আগে দিয়ে হন দর হাত না। এগুলো এই কারণেই তোমাদেরকে বলি বাইরের কোনো জিনিস খাওয়া উচিত না। কেন? ওকে কিন্তু ও লিফলেট গুলো করতে গেলে তুমি জানো রাস্তায় পড়ে আসে যে ওখান থেকে। ঠিক আছে, ওকে ফাইন। লাস্ট ওয়ান এন্ড দ্য ফাইনাল ওয়ান। দেখো তাহলে তোমাদের নিশ্চিত হবে, স্যার কি বলতেছে শোনো, 19 নাম্বারও বাড়ির কাজ থাকবে, এখন 20 নাম্বার। এবার এই 20 নাম্বার অঙ্কটাতে আমি বেসিক্যালি পুরোটা করাবো না, আমি করাবো তোমাদেরকে শুধুমাত্র খ নাম্বার। কেমন? তো খ নাম্বারটা করানোর ক্ষেত্রে আগে একটু কটাতে যায়।
কি বলছে দেখো, একটি সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি ও একটি আয়তক্ষেত্র বি সি ই এফ উভয়ের ভূমি হচ্ছে কি বিসি। তাহলে একটা একই উচ্চতা বিবেচনা করে সামান্তরিক ও আয়তক্ষেত্রটির চিত্র আঁকো। প্রথমে কি বলছে, সামান্তরিক না, তো আমি প্রথমে একটা সামান্তরিক আঁকি। স্যার ভালো করে দেখবে, নাহলে পারবা না। প্রথমে একটা সামান্তরিক আঁকবো, ঠিক আছে? প্রথমে একটা সামান্তরিক আঁকছি এবং তুমি এখন দেখতেই পাচ্ছ সামান্তরিকের সাথে আমার আয়তক্ষেত্র কি আঁকা শেষ। কথা ক্লিয়ার কিনা? সামান্তরিকের সাথে আমার আয়তক্ষেত্র আঁকা শেষ এবং উচ্চতা দেখো, আয়তক্ষেত্রের প্রস্থ যেটা, সেটা যেমন আয়তক্ষেত্রের উচ্চতা, ঠিক তেমনি সামান্তরিকেরও কি উচ্চতা। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকলে, এখান থেকে যদি এখানে লম্ব আঁকে, যেটা হবে সেটার প্রস্থটা কিন্তু সমান। তার মানে তারা একই উচ্চতা বিশিষ্ট, আয়তক্ষেত্রটা এবং কি সামান্তরিকটা। তো আমি একটু অন্যভাবে আঁকি, দেখি আমি এটা দাগ দিলেই চলে যাবে, নতুবা এটা দিয়ে আঁকা যেত। এখান থেকে এখানে একটা লম্ব আঁকি, হ্যাঁ ঠিক আছে? এখান থেকে এখানে একটা বর্ধিতাংশের উপর লম্ব আঁকো, ঠিক আছে? এই যে, তাহলে আমরা একটা কি পাইলাম, সামান্তরিকও পাইলাম, আয়তক্ষেত্রও পাইলাম। একটু নামকরণ করি, দেখো তো উভয়ের ভূমি কি দিছে বিসি, তাহলে বি সি দুজনের ভূমি, সরি উভয়ের ভূমি বিসি। আসলে ভূমি তো সেম থাকবে, একই উচ্চতা বিবেচনা করে সামান্তরিক আয়তক্ষেত্রটা এখন দাঁড়াও তো, বি এ এভাবে এভাবে দিই, একটু করে এটা এভাবে দেওয়া উচিত ছিল স্যার, একটু দাঁড়াও তো, আমরা একটা ছোট্ট কাজ করি। উভয়ের ভূমি বিসি বলছে, তো তাহলে ভূমিটা হচ্ছে কি দুজনের কি বিসি। তো আমি একটা কাজ করব, এখান থেকে লম্বটা উল্টা দিকে আঁকি, তাইলে একই ভূমিটা দেখানো যাবে সুন্দর করে। কথাটা খেয়াল করি আমি কি বলতেছি, এখান থেকে এখানে একই তো ভূমি, সেম ভাবে হচ্ছে না, পরিবর্তন নাই, যেমন আছে তেমনই। তাহলে আগেরটা খারাপ কি ছিল? সবচেয়ে সুন্দর ছিল কোনটা জানো? আমার এটা, ঠিক আছে? কত সুন্দর একটা চিত্রকে আমি নষ্ট করে দিলাম। ওকে ফাইন, নাম দাও। হ্যাঁ আগেরটাই, একই উচ্চতা বিবেচনা করে সামান্তরিক ও আয়তক্ষেত্রটি আঁকো। এ বি সি ডি, এ বি সি ডি সামান্তরিক। আচ্ছা, আর বি সি ই এফ, বি সি ই এফ হচ্ছে আমার কি আয়তক্ষেত্র, বি সি ই এফ আমাদের কি আয়তক্ষেত্র। কি ছিল এখানে, আসলে ভূমিটা হচ্ছে এটা, উল্টা হবে আর কি চিত্রটা। আমি ওটাতেই একটু ডিস্টার্ব ফিল করলাম আর কি। হ্যাঁ, দুটোটা চিত্রে হবে, এটা লম্ব আঁকি।
তোমরা কি এটা দেখছো? এটাতে কিন্তু সেম হচ্ছে, দেখছো? এ বি, সরি, উভয়ের ভূমি কি বলছে আমাদেরকে? বিসি। বি সি ডি এ, উভয়ের ভূমি বিসি পাইছো। আরেকটা হচ্ছে কি বিসি ই এফ, বিসি ই এফ হচ্ছে তোমার আয়তক্ষেত্র। জাস্ট আমি কি করছি জানো, এটাকে একটু উল্টাই দিছি। তো তুমি যে কোনো একটা চিত্র আঁকলে হবে, তবে এটা দিলে ভালো, এটা আঁকলে ভালো আর কি। না সবাইকে একটু, আবার অনেকে কনফিউজড হয়ে গেলে এই জন্য দুটোটাই দেখাই দিলাম আর কি। আঁকছো? আচ্ছা এটা শেষ। এবার দেখাও যে এ বি সি ডি ক্ষেত্রটির পরিসীমা বি সি ই এফ ক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর। কি বলছে? স্যার এটা ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু একটা উপপাদ্যের মতো। আসো তোমার একটু নামটা বলো তো। বি সি ডি এ, তারপরে বি সি ই এফ, রাইট? আচ্ছা তোমাকে বলছে দেখো এ বি সি ডি ক্ষেত্রটির পরিসীমা, এ বি সি ডি ক্ষেত্রটির পরিসীমা, এটা একটা সামান্তরিক না? এ বি সি ডি পরিসীমা কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে এ বি সি ডি, ভালো মতো খেয়াল করবা নাহলে বুঝবা না। সামান্তরিকের পরিসীমা সমান কি বলতো? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত? ধরো আমরা বিসি ধরলাম, যোগ প্রস্থ কত? পরিসীমা প্রস্থ কোনটা? একটাকে দৈর্ঘ্য ধরো আরেকটাকে প্রস্থ ধরো, সিডি ধরো। ঠিক আছে? আচ্ছা এত সামান্তরিকের পরিসীমা তুমি পেয়ে গেছো। এখানে তোমাকে দেখাতে বলছে কি সামান্তরিকের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার চেয়ে কি হবে? বড় হবে। তো এখানে তুমি তুমি আমাকে একটা কথা বলো, এই যে বিএফ ডিএ এর বর্ধিতাংশের উপর লম্ব না? তাহলে আমরা বিষয়টা এইভাবে লিখি, বিএফ লম্ব কত ডিএফ লিখি, বিএফ লম্ব ডিএফ। ঠিক আছে কিনা? তাহলে তুমি কি বিষয়টাকে এইভাবে লিখতে পারো? তাহলে এ বি হলে সমকোণী ত্রিভুজ এ বি এফ এ, নিশ্চয়ই এটা লেখা যায় এ বি ইজ গ্রেটার দেন এফ বি। এই ত্রিভুজটাতে
অতিভুজ তো সবসময়, সমকোণী ত্রিভুজের অতিভুজ সবসময় অন্য দুই বাহুর চেয়ে কি হয়, বড় হয়। সমকোণী ত্রিভুজের অতিভুজ সবসময় অন্য দুই বাহুর চেয়ে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। আমার এখানে এ বি আছে, সামান্তরিকের বাহু। স্যার এফ বি যেটা আছে সেটা আমার আয়তক্ষেত্রের বাহু না, ঠিক কি না? তাহলে আমি একটা কাজ করি, আমি এ বি এর সাথে একটু বিসিটা যোগ করি, উভয় পক্ষে কি যোগ করব, বিসি। এফ বি প্লাস কত, বিসি। ঠিক আছে, বিসি সিডি। বাহ, তো তুমি এখানে বিসি আর সিডি লিখছিল না, তো আমি কি এ বি এর জায়গায় কি সিডি লিখতে পারবো? দেখো তো এ বি এর জায়গায় সিডি লেখা যায় কিনা। এ বি আর সিডি কি সেম জিনিস কিনা? সেম জিনিস। সিডি প্লাস বিসি গ্রেটার দেন এফ বি প্লাস বিসি। উভয় পক্ষে কি যোগ করে? স্যার ভালো করে দেখো, এই একটা ত্রিভুজ নিয়ে প্রমাণ করলেই হয়ে যায়, বিসি যোগ করে। বুঝে গেছে কিনা? আচ্ছা, আমরা বা দিয়ে উভয় পক্ষকে কি 2 গুণ করতে পারি? 2cd প্লাস বিসি is greater than 2 into fb প্লাস কত, বিসি। উভয় পক্ষে কত গুণ করে? 2 গুণ করে। তুমি আমাকে বলো তো এটা কিসের পরিসীমা? 2 into cd প্লাস বিসি। সুতরাং সামান্তরিকের পরিসীমা গ্রেটার দেন, এটা কিসের পরিসীমা দেখো তো, এটা কিসের পরিসীমা? 2 ইন্টু এফ বি কোথায়, এফ বি, আর আরেকটা কি বিসি, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। তাহলে এটা কিসের? আয়তক্ষেত্রে কি পরিসীমা। তাহলে আমাদের কি প্রমাণ করা শেষ কিনা? হ্যাঁ, তাহলে সামান্তরিকের পরিসীমা ইজ গ্রেটার দেন আয়তক্ষেত্রের পরিসীমা। পারা যাবে এটা, একদম ইজি। 3 মিনিট। আচ্ছা, এটা তো তোমরা নিশ্চয়ই পারবা, তো তোমরা এটা এখন লিখিও না, তোমরা সুন্দর করে পরবর্তীতে এটা একটু লিখে নিবা। স্যার তোমাদের একটা কথা বলি, তোমরা চাইলে কিন্তু এই ত্রিভুজটা থেকেও বের করতে পারবা, একই কথা। ঠিক আছে, গুছিয়ে লিখতে পারলেই বের করে ফেলতে পারবো। আমার কথা বুঝছো? তো লাস্টের অঙ্কটা একটু ঘ নাম্বার অঙ্কটা আমি তোমাদেরকে বুঝাই দেই, তারপর শেষ। দেখো তোমাকে এখানে কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3। তার মানে নিশ্চয়ই তুমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 5x লিখতে পারো আর প্রস্থকে কি লিখতে পারো, এরকম অনুপাত আকারে থাকলে তো আমরা এভাবে লিখি। আচ্ছা, সেন্টিমিটার লিখবো না মিটার লিখবো বলো তো? কারণ পরিসীমাটা মিটারে আছে। ধরি দৈর্ঘ্য সমান, প্রথমে কি লিখবো, দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 5x মিটার, প্রস্থ হবে। সুতরাং পরিসীমা সমান কত, 2 ইন্টু 5x প্লাস 3x ইকুয়াল টু কত বলো তো, 48। এস অন্য তোমার সূত্র মতে যে পরিসীমা সেটা সমান কি 48। সেখান থেকে কার মান বের করবা ক্যালকুলেশন করে, x এর মান। আচ্ছা, x এর মান বের করলে তোমার কিসের মান বেরিয়ে যাবে, দৈর্ঘ্য বেরিয়ে যাবে, কারণ x এর মান বের করে তুমি মান বসাই দিলে দৈর্ঘ্য পেয়ে যাবা। x এর মান বের করে এখানে বসালে প্রস্থ পেয়ে যাবা। ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে তোমায় কি বলছে, সামান্তরিকের ক্ষেত্রফল বের করো। তো সামান্তরিকের ক্ষেত্রে দেখো, তুমি এখানে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ, তুমি একটা জিনিস তোমাকে চিত্রটা দেখায়, আমরা এই চিত্রে চলে যাই। হ্যাঁ, তুমি দেখো তো সামান্তরিকের ক্ষেত্রফল মানে কি জানো, ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল কি, তুমি আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা বের করছো
সেটা আসলে সামান্তরিকের, দেখো তো তারা একই ভূমিতে আছে কিনা। তাহলে আয়তক্ষেত্রের যে ভূমিটা বের করছো সেটা আসলে সামান্তরিকের ভূমি, আর আয়তক্ষেত্রের যে প্রস্থটা বের করছো সেটা আসলে আমার এই সামান্তরিকটার উচ্চতা। এটা আর এটা তো সেম জিনিস নাকি? তাহলে আয়তক্ষেত্রে যে প্রস্থটা বের করছো সেটা সামান্তরিকের কি উচ্চতা। তো তুমি জিনিসটা কিভাবে লিখবা? এখানে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো সামান্তরিকের ভূমি, আয়তক্ষেত্রের প্রস্থ হলো সামান্তরিকের উচ্চতা। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা বর্গ। পারবেন? তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই 4টা অঙ্ক, আজকে যে 2টা অঙ্ক করিয়েছি সেই 2টা প্লাস এই 4টা সৃজনশীল, এবং পরিমিতিতে যতগুলো সূত্র 16.1 থেকে 16.4 পর্যন্ত আছে সিরিয়ালি সবগুলো লিখবা, তারপরে আমার অঙ্কগুলো বাড়ি কাজ করে আনবা। অথবা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট, সূত্রের একটা অ্যাসাইনমেন্ট বানাইছিলাম, মনে আছে? বানাইছো সূত্রের অ্যাসাইনমেন্ট? আচ্ছা, না বানালে সমস্যা নাই, তাহলে পরিমিতি সূত্র সব একসাথে করবা একটা পেজে, তারপর সাথে কি এই অঙ্কগুলো বাড়ি কাজ করবা। নেক্সট ক্লাসে বাড়ি কাজ যদি না পাই মাইর খাবেন, হয়তো বা নেক্সট ক্লাস আমি বন্ধও দিতে পারি। একেবারে 12 তারিখ থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। নেক্সট ক্লাস তো বুধবারে, 12 তারিখ হচ্ছে সম্ভবত শনিবার, শনিবার থেকে। আরে তোমরা কি করবা? তোমরা জাস্ট বিকেলবেলা ক্লাসটা করে যাবো আর কি, যদি সুযোগ থাকে বিকেলবেলা ক্লাসটা করে নিও। তোমাদের কি প্রতিদিন পরীক্ষা নাকি একদিন পর পর? মানে একদিন পর পর আর কি। একদিন পর পর হলে আমরা ক্লাস করে যেতে পারবো, পড়া পড়বা না আর কি, তখন মানে বাড়ি কাজ দেবো না তোমাদের জন্য, তোমরা শুধু ক্লাস করে যাবে। ধন্যবাদ।